নমস্কার বন্ধুরা, লালমাটি এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আমরা টার্গেট 20,000 জিকের যে প্র্যাকটিস সেট পর্ব শুরু করেছিলাম, আজ তার পার্ট 12, অর্থাৎ আমরা 12 নম্বর পর্বে উপস্থিত হয়েছি। এই পর্বে আমরা 20টি গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করব, যেগুলি আপকামিং ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি, কেপি কনস্টেবল প্রিলিমিনারি, এসএলএসটি পিটির, এসএসসি জিডি, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি সহ পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকারের যে কোনো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 20টি জিকে। এই প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে। এর আগে 11টি পর্ব আমাদের আলোচিত হয়ে গেছে এই চ্যানেলেই। ডেসক্রিপশনে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি প্রশ্নে। দেখব কি রয়েছে আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন রয়েছে বন্ধুরা, ভারতের সংবিধান থেকে একটি প্রশ্ন। বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন কে? তাহলে বন্ধুরা, প্রশ্নটা আরেকবার ভালো করে পড়ে নিই আমরা। বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, আমাদের ভারতের যে সংবিধানের প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন কে? কে এম মুন্সি, ঠাকুরদাস ভার্গবে, নানি পালকিওয়ালা, না এদের কেউ নন? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি, এদের কেউ নন। তাহলে কে বলেছে বন্ধুরা? তাহলে আমরা দেখে নিই। বলছে, কে এম মুন্সি সংবিধানের প্রস্তাবনাকে বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ। কি বলেছে বন্ধুরা? পলিটিক্যাল হরোস্কোপ। এ কথা কে বলেছেন? কে এম মুন্সি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা। যতগুলো পয়েন্ট আউট করেছি এখানে আমি, ততগুলো পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ। আর্নেস্ট বার্কার প্রস্তাবনাকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। তাহলে বন্ধুরা, ওই প্রশ্নের সঠিক উত্তরটা কী ছিল? আর্নেস্ট বার্কার, যেটা অপশানে ছিল না। তাই আমাদের উত্তর হয়েছে কোনোটিই নয়। ঠাকুরদাস ভার্গবে প্রস্তাবনাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলে উল্লেখ করেছেন। সংবিধানের আত্মা, সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের আত্মা বলে উল্লেখ করেছেন। তো বন্ধুরা, এই প্রশ্নের সঙ্গে কিন্তু সংবিধানের কত নম্বর ধারাকে বি আর আম্বেদকর হৃদয় বা আত্মা বলেছেন, সেই প্রশ্ন কিন্তু গুলিয়ে ফেললে হবে না। এখানে প্রশ্নটা কি হতে পারে যে ভারতীয় সংবিধানকে সংবিধানের আত্মা বলে উল্লেখ করেছেন কে? তাহলে বন্ধুরা, এখানে সেই প্রশ্নের সঠিক উত্তর হবে ঠাকুরদাস ভার্গবে। এরপর নানি পালকিওয়ালা কি বলেছেন? সংবিধানের প্রস্তাবনাকে পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড বলে উল্লেখ করেছেন কে? নানি পালকিওয়ালা। তো ছিল এই বন্ধুরা আজকের প্রথম প্রশ্নের একটু আলোচনা। চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। আমি কিন্তু প্রত্যেকটি সেশনে প্রশ্ন রাখি 20টি, কিন্তু তার সঙ্গে যে আমি এডিশনাল কিছু ইনফরমেশন দিয়ে থাকি, সেগুলো মিলিয়ে ধরে নিলে প্রায় প্রতিদিন ওই 30 থেকে 40টার মতো বা তারও বেশি প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে থাকি। তো এইভাবে যদি আমরা জিকেটাকে পড়ে থাকি বন্ধুরা, তাহলে আমাদের জিকেতে একটা বেশ ভালো সংখ্যক স্কোর করতে পারবো। ঠিক আছে বন্ধুরা? তো আমরা দেখেছি কলকাতা পরীক্ষাতে মেনে ইংলিশের চাপটা কমিয়ে দিয়েছে, যেখানে ম্যাথামেটিক্স জিকে কিন্তু তাহলে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াচ্ছে। আর ম্যাথ যদি প্র্যাকটিস করে যারা পড়ে তারা সবাই পারবে, কিন্তু কি জিকেটা হচ্ছে একটা বিশাল ভাস্ট ব্যাপার, অনেক বড় বৃহত্তর সিলেবাস রয়েছে জিকে। এবার কোনখান থেকে প্রশ্ন দিবে সেটা আমরা কেউ জানি না। তা সেই জায়গায় কি হয় না, জিকেটা আমরা এমনও হয়েছে দেখবে যে আমরা জিকেটা পড়েছি, কিন্তু প্র্যাকটিসের অভাবে আমাদের জিকেটা পরীক্ষা হলে ঠিকঠাক মনে করতে পারছি না। প্রশ্ন পরিচিত, কিন্তু কোন উত্তরটা হয় ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারি না। তার মানে এটা আমাদের প্র্যাকটিসের অভাব। তাহলে বন্ধুরা, সেই জন্য এই প্র্যাকটিস সেশনটা আমি শুরু করেছি। প্র্যাকটিসটা খুব জরুরি, একদম
100% সিওরিটির সঙ্গে কোনো অপশানকে চুজ করতে গেলে, কোনো প্রশ্নের উত্তর করতে গেলে প্র্যাকটিসটা মাস্ট। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। তাহলে কি বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য ধারণাটি আয়ারল্যান্ড, সোভিয়েত রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র না ব্রিটেন অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, এখানে আমাদেরকে কিছু জিনিস জেনে নিতে হবে। বলছে ভারতীয় সংবিধানে বর্তমানে নয়, এটা বর্তমানে নয় বন্ধুরা, এটা হবে ভারতীয় সংবিধানে প্রাথমিকভাবে, মানে প্রথম যখন মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয় তখন বন্ধুরা 10টি মৌলিক কর্তব্য ছিল প্রথমে, মানে মূল সংবিধানে প্রথমে 10টি মৌলিক কর্তব্য ছিল। অ্যাকচুয়ালি মূল সংবিধান যখন রচিত হয় তখন মৌলিক কর্তব্য বলে জিনিসটা ছিল না। আমি আলোচনা করছি, এখানে বুঝতে পেরে যাবে কি ব্যাপারটা, যে মৌলিক কর্তব্যের ধারণাটি এসেছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। তারপরে কি রয়েছে বন্ধুরা, বলছে এটি এনেছিল ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, অর্থাৎ তার আমলে এই মৌলিক কর্তব্যগুলো আমাদের সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছিল। আর এটা রেফার করেছিল কে বন্ধুরা? শরণ সিং কমিটি। তাহলে শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের মৌলিক কর্তব্যগুলি গৃহীত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি কোনো ডিপ প্রশ্ন হয়ে থাকে এখান থেকে হয়ে যাবে। কি? শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে মৌলিক কর্তব্যগুলি গৃহীত হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন কমিটির সুপারিশক্রমে গৃহীত হয়? তাহলে তখন উত্তর কী হবে বন্ধুরা? তখন আমরা উত্তর করব শরণ সিং কমিটি, শরণ সিং কমিটির সুপারিশে। তো বন্ধুরা, এরপরে কী রয়েছে যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে, কি বন্ধুরা? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে আমাদের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়। কত নম্বর ধারায় সেটা অন্তর্ভুক্ত করা হয় বন্ধুরা? সেটা আমাদের 51A নম্বর ধারায় অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমাদের প্রথমে মৌলিক কর্তব্য করা ছিল বন্ধুরা 10টা, প্রথমে মৌলিক কর্তব্য ছিল 10টা। পরবর্তীকালে 2002 সালে, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। এটা হচ্ছে আমাদের 11তম মৌলিক কর্তব্য। এটা আমাদের 11তম মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে মৌলিক কর্তব্যগুলো কোন ধারায় রয়েছে? 51A নম্বর ধারায় রয়েছে। কত নম্বর সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়? 42তম সংবিধান সংশোধনীতে 1976 খ্রিস্টাব্দে করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কিত কিছু তথ্য, খুবই গুরুত্বপূর্ণ। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? বলছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে, কি বললাম বন্ধুরা? কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে কত বয়স হওয়া প্রয়োজন? 25 বছর, 21 বছর, 35 বছর, 15 বছর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা 25 বছর। মুখ্যমন্ত্রী হতে গেলে প্রয়োজন হয় 25 বছর। আর রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 35 বছর। তাহলে মুখ্যমন্ত্রী হতে গেলে কত বয়স দরকার হয় বন্ধুরা? 25 বছর। তো চলে যাব আমরা এই প্রশ্নের কিছু বিস্তারিত আলোচনা। আমাদের এডিশনাল তথ্য কি রয়েছে বন্ধুরা? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে পদে থাকা মুখ্যমন্ত্রী হচ্ছে জ্যোতি বসু। তিনি কমিউনিস্ট নেতা ছিলেন, একজন জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি, যিনি এখন বর্তমান রয়েছেন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম, এই জায়গাটা গুলিয়ে ফেলবে না কেউ, এটা হচ্ছে সুচেতা কৃপালিনী। দলিত সম্প্রদায় থেকে এগিয়ে আসা বা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মায়াবতী। আর ভারতবর্ষের প্রথম নির্দল মুখ্যমন্ত্রী হচ্ছে মধু কোদা। কোথাকার বন্ধুরা? ঝাড়খণ্ডের। মধু কোদা ঝাড়খণ্ডের। এরপর বন্ধুরা একটা আমি এখানে তোমাদেরকে কাজ দিই, হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? তো বন্ধুরা, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকারের নাম কি ছিল? পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকারের নাম কি ছিল? বিমান বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র কর না আজিজুল হক? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি,
চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, আজিজুল হক ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকার। আর বর্তমান স্পিকার হচ্ছেন বন্ধুরা বিমান বন্দ্যোপাধ্যায়। বর্তমান যদি জানতে চাওয়া হয় স্পিকারকে, বিমান বন্দ্যোপাধ্যায়। তাহলে বন্ধুরা পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? আশরফ আলী খান চৌধুরী। পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম ডেপুটি স্পিকার ছিলেন আশরফ আলী খান চৌধুরী। অঙ্গরাজ্যের বিধানসভার সভাপতিকে স্পিকার বলা হয়। অঙ্গরাজ্যে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার সভাপতিকে বলা হয় স্পিকার। তার কার্যকাল মেয়াদ হচ্ছে বন্ধুরা 5 বছর। লোকসভার স্পিকারকে অপসারিত করতে হলে যে সকল পদ্ধতি অবলম্বন করতে হয়, রাজ্যের বিধানসভার স্পিকারকেও সেই সব পদ্ধতি অবলম্বন করে অপসারণ করা যায়। তো বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত তথ্য। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? ভারতের ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি অর্থাৎ ড্রামলিন কি? ড্রামলিন কি অর্থাৎ ভূগোলে আমরা জেনেছিলাম বহির্জাত প্রক্রিয়ার ফলে পৃথিবীতে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে। তো সেই সকল ভূমিরূপগুলির মধ্যে একটি অন্যতম বা একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। তাহলে ড্রামলিনটা কিসের ফলে সৃষ্টি হয়? বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, জলপ্রপাতের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, না হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অপশন ডি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে একটি সৃষ্ট ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। তাহলে বন্ধুরা ড্রামলিন কিভাবে গঠিত হয় বা ড্রামলিনটা কী জিনিস আমাদেরকে একটু জেনে নিতে হবে ড্রামলিন সম্পর্কে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, হিমবাহ যখন একটা নির্দিষ্ট নদী খাতে প্রবাহিত হয়ে আসে তখন কি সেই হিমবাহ বিভিন্ন ধরনের নুড়ি, পাথর, বালি ইত্যাদি বয়ে নিয়ে আসে। এরপর যখন ওই হিমবাহের জল শুকিয়ে যায় বা হিমবাহটা যখন নিম্ন প্রবাহে চলে আসে তখন কি হয়, ওই নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি কি হয় সঞ্চিত হয়ে উল্টানো চামচের মতো বা আধখানা ডিমের মতো কিছু ভূমিরূপ সৃষ্টি করে, যাকে ড্রামলিন বলা হয়। কি বলা হয় বন্ধুরা? ড্রামলিন, যাকে ড্রামলিন বলা হয়। তাহলে ড্রামলিন কি? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা রয়েছে কিছু সংক্ষিপ্ত তথ্য এই হিমবাহ সম্পর্কে। কি তথ্য রয়েছে বন্ধুরা হিমবাহ সম্পর্কে? বলছি পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের কি হিমবাহ বন্ধুরা? কোয়ারবেক। গ্রিনল্যান্ডের কোয়ারবেক হিমবাহ হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ। পৃথিবীর ধীরগামী হিমবাহ কি? আন্টার্কটিকার মেসার্ভ। আন্টার্কটিকার মেসার্ভ হচ্ছে পৃথিবীর সবথেকে ধীরগামী হিমবাহ। পৃথিবীর যত ভূমিভাগ রয়েছে, যতটা স্থান রয়েছে, তার প্রায় 11% স্থান জুড়ে রয়েছে বন্ধুরা কি? হিমবাহ। পৃথিবীর টোটাল ভূমিভাগের কি রয়েছে? 11% রয়েছে স্থান জুড়ে হিমবাহ। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো আন্টার্কটিকার কি? ল্যাম্বার্ট। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কি বন্ধুরা? পাদদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ নাম কি হচ্ছে? মালাসপিনা। কি বন্ধুরা? মালাসপিনা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহর নাম কি? হুবার্ট। কি নাম বন্ধুরা? পার্বত্য হিমবাহ হচ্ছে হুবার্ট, যেটি আলাস্কাতে অবস্থিত। তাহলে যদি এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে হুবার্ট হিমবাহটি কোথায় অবস্থিত? হুবার্ট হিমবাহটি রয়েছে আমাদের কোথায়? আলাস্কাতে রয়েছে। এটি কি? এটি পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, যার দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। আর ভারতের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ হচ্ছে হিসপার, যার দৈর্ঘ্য হচ্ছে 70 কিলোমিটার। এই ছিল বন্ধুরা হিমবাহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় 8টি তথ্য, 8টা থেকে 8টা প্রশ্ন হয়ে থাকে, আরও বরং বেশি হবে, তাও কম নয়। তো ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু ক্লিন করে নিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা
যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে করে ভিডিও আপলোডের নোটিফিকেশনটি আপনি প্রথমেই পেয়ে যান। আর যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। আর যদি কোনো আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সমস্ত ক্লাসের পিডিএফ, প্রিন্টেবল পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসের পিডিএফগুলো প্রোভাইড করা হয় এবং অন্যান্য স্টাডি মেটেরিয়ালসও দেওয়া হয়। তো বন্ধুরা চলে যাব প্রশ্নে সরাসরি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, বলছে বায়ুর ক্ষয়কার্য সর্বাধিক হয় কোথায়? বায়ুর ক্ষয়কার্য সর্বাধিক হয় কোথায়? মরুভূমিতে, বনভূমিতে, তুষারভূমিতে না উপরে সবকটিতে? তো বন্ধুরা যদি দেখি এখানে যে বায়ুর ক্ষয়কার্য সব থেকে বেশি হয় মরুভূমিতে। এর কারণগুলো কি কি বন্ধুরা? 1 নম্বর কারণ, মরুভূমিতে বৃক্ষর পরিমাণ কম থাকে। আর কি, মরুভূমির মৃত্তিকা আলগা প্রকৃতির হয়, যার ফলে কি হয়, একটু জোর গতিতে বায়ু প্রবাহিত হলে কি হয়, মরুভূমির যে বালুকাময় মৃত্তিকা তার স্থানান্তর ঘটে। 2 নম্বর পয়েন্ট কি, কোনো বৃক্ষ থাকে না। 3 নম্বর হচ্ছে কৃষিকাজ হয় না কিন্তু পশুচারণ হয়। কি না, মরুভূমির পার্শ্ববর্তী যে সমস্ত জনবসতি অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলে পশুচারণ হয়। আর পশুচারণের ফলে কি হয়, তৃণভূমি যে ঘাসগুলো আচ্ছাদিত থাকে ভূমিভাগটা, সেই ঘাসগুলো খেয়ে ফলে মাটিটা আলগা হয়ে যায় এবং বায়ুর প্রবাহের ফলে সেই মাটি অন্যত্র স্থানান্তরিত হয়ে যায়। এই জন্য কী হয়, মানে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যটা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কী তথ্য বন্ধুরা? বলছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা। আরবি শব্দের অর্থ, সাহারা কথার অর্থ হলো দিগন্ত বিস্তৃত মরুভূমি। তাহলে সাহারা একটা আরবি শব্দ, যার অর্থ কি দিগন্ত বিস্তৃত মরুভূমি। এটি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটি ভারতের তুলনায় প্রায় 2.5 গুণ বড়, 2.5 গুণ বড়। মানে একটা ভারতের 2.5 গুণ বড় হচ্ছে সাহারা মরুভূমিটা। ঠিক আছে বন্ধুরা, চলে যাব আমরা সরাসরি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? দ্য গ্রেট গ্রিন ওয়াল কি? দ্য গ্রেট গ্রিন ওয়াল কি? বলছে এটি একটি বিশেষ ধরনের, বলা হয়েছে এটি একটি বিশেষ ধরনের বনভূমি, এটি চীনের প্রাচীরের অপর নাম, এটি মরুভূমির প্রসারোধকারী অরণ্য প্রাচীর, না উপরের কোনোটি নয়? পরিবেশ বিদ্যা থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মরুভূমি প্রসাররোধকারী একটি অরণ্যের প্রাচীর। তাহলে এই প্রাচীরটা কোথায় রয়েছে বন্ধুরা? প্রাচীরটি রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি আফ্রিকার সাহারা মরুভূমিতে। কি, সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য সেনেগাল থেকে ডিজিবুটি পর্যন্ত আফ্রিকা মহাদেশের এরকম জায়গাটায় সেনেগাল থেকে ডিজিবুটি পর্যন্ত প্রায় 7,100 কিলোমিটার অরণ্যের প্রাচীর তৈরি করা হয়েছে, যা গ্রেট গ্রিন ওয়াল নামে পরিচিত। যা কি নামে পরিচিত বন্ধুরা? গ্রেট গ্রিন ওয়াল নামে পরিচিত। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ এবং ইউনিক টাইপের প্রশ্ন, যেটা হয়তো অন্য কোথাও হয়তো পাবেন না। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? নিম্নলিখিত কোন বক্তব্যটি সত্য? এখানে 4টা সেন্টেন্স রয়েছে, তার মধ্যে কোনটা সত্য আমাদেরকে বিচার করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটাতে ভূগোল থেকে একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান পলিটি থেকেও আছে, বিজ্ঞান থেকেও আছে সব কিছু, কিন্তু ভূগোলে হয়তো বেশ কয়েকটা প্রশ্ন বেশি আছে। বলছে ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাস হলো মিথেন। তো বন্ধুরা এটা কি সত্য মনে হচ্ছে? না, এটা সত্য নয়। ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাস হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। বলছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপতে ডেসিবেল ব্যবহার করা হয়। বন্ধুরা ডেসিবেল মাপতে তো আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, শব্দের তীব্রতা মাপতে আমরা ডেসিবেল একক ব্যবহার করে থাকি। কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব মাপার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ওজোন গ্যাসের ঘনত্ব মাপার জন্য আমরা কি এককটা ব্যবহার করে থাকি? সেটা হচ্ছে ডবসন। কি বন্ধুরা? ডবসন। আর আয়োনোস্ফিয়ারের স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হ্রাস পায়। হ্যাঁ বন্ধুরা, এটা তো সঠিক তথ্য।
তাহলে কি আন্টার্কটিকা মহাদেশের উপর ওজোন গ্যাসের ছিদ্রের আয়তন বর্তমানে আবিষ্কৃত হয়েছে? তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। আয়োনোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হ্রাস পায় না। এটা হবে বন্ধুরা মেসোস্ফিয়ার। এটা মেসোস্ফিয়ার হবে। এখানে এ বি সি তিনটাই ঠিক, এ বি ডি ঠিক, সি হচ্ছে ভুল। তাহলে বন্ধুরা 8 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। তাহলে কী হবে বন্ধুরা, স্লিপ অফ টাং একটু ভুল বলা হয়েছিল, এখানে সি কিন্তু কারেক্ট অ্যান্সার। তো চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আবারও একটি রয়েছে, বলছে ফেরেলের সূত্র সংক্রান্ত নিচের কোন তথ্যটি ভুল? বলছে ফেরেলের সূত্রের সঙ্গে কোরিওলিস বলের কোনো সম্পর্ক নেই। সরি বন্ধুরা, তাহলে বন্ধুরা অপশান এতে কি রয়েছে, ফেরেলের সূত্রের সঙ্গে কোরিওলিস বলের কোনো সম্পর্ক নেই, এটা হতেই পারে না। অ্যাকচুয়ালি ফেরেলের সূত্রটা কোরিওলিস বলের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, এটাও ঠিক। ফেরেলের সূত্র এটা ভুল বন্ধুরা, এটা কি হবে, সম্পর্ক আছে, তাহলে এটা ভুল। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে, হ্যাঁ এটাও ঠিক। ফেরেলের সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধের বায়ু বাম দিকে, এটাও ঠিক। আর ডিতে কি বন্ধুরা, এটা ইটালি নয়, এটা হচ্ছে আমেরিকা। তাহলে বন্ধুরা কি হবে, আচ্ছা 1859 খ্রিস্টাব্দে আমেরিকার বিজ্ঞানী উইলিয়াম ফেরেল সূত্রটি আবিষ্কার করেন, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোনটি ভুল চিহ্নিত করতে বলা হয়েছে বন্ধুরা, ভুল। তাহলে কি বলছে, ফেরেলের সূত্রটি কোরিওলিস বলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা এটা এই স্টেটমেন্টটার এই বাক্যটা সঠিকটা কী হবে, সঠিকটা হবে সম্পর্ক আছে, অর্থাৎ কোরিওলিস বলের উপর ভিত্তি করেই কিন্তু ফেরেলের সূত্রটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। তাহলে এই প্রশ্নটা যেহেতু নেই বলা আছে, তাহলে এখানে ভুল চিহ্নিত করতে বলা হয়েছে, তাই এখানে এ হবে সঠিক উত্তর। আর বাদবাকি প্রত্যেকটা তথ্যই কিন্তু ঠিক। ঠিক আছে, এটা নোট ডাউন করে নিতে পারো। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, কোন মেঘ পরিচলন বৃষ্টিপাত ঘটায়? কোন মেঘ পরিচলন বৃষ্টিপাত ঘটায়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা, কিউমোলোনিম্বাস। কিউমোলোনিম্বাস হচ্ছে এই মেঘ পরিচলন বৃষ্টিপাত ঘটায়। আর প্রচুর বৃষ্টিপাত ঘটায় বন্ধুরা নিম্বাস মেঘ। নিম্বাস মেঘ প্রচুর বৃষ্টিপাত ঘটায়, আর পরিচলন বৃষ্টিপাত ঘটায় কিন্তু কিউমোলোনিম্বাস। তো এই মেঘ বৃষ্টি সম্পর্কিত তথ্য আমি আমার পূর্ববর্তী ভিডিওতে একটা প্রশ্ন দিয়েছিলাম গুরুত্বপূর্ণ, সেখানে আলোচনা করেছি। যদি কেউ দেখে না থাকো, ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলে যাবো বন্ধুরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, নিম্নলিখিত কোন বক্তব্যটি সত্য? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক, হ্যাঁ বন্ধুরা এটা সত্য। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিলি উপকূলে এলনিনো, হ্যাঁ এলনিনো সমুদ্র স্রোত দেখা যায়, এটাও ঠিক। তাহলে বন্ধুরা উভয় তথ্যই সত্য। অপশান সি হবে 11 প্রশ্নের সঠিক উত্তর। অপশান সি হবে 11 প্রশ্নের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে বন্ধুরা, সাড়াসাড়ি বান পশ্চিমবঙ্গের কোন ঋতুতে দেখা যায়? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাড়াসাড়ি বাঁধ পশ্চিমবঙ্গের কোন ঋতুতে দেখা যায়? গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে? তো বন্ধুরা সাধারণ আইডিয়াতে বান যেহেতু কথাটা অর্থাৎ বন্যা যুক্ত করা আছে, তাহলে এটা বর্ষাকালেই হবে। কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে বন্ধুরা সাড়াসাড়ি বানটা কী জিনিস। সাড়াসাড়ি বানটা কী জিনিস, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই বন্ধুরা। ধরুন বন্ধুরা এটা একটা নদী, নদীটা এই সাগরে এসে উপস্থিত হয়েছে। তাহলে যখন ভরা জোয়ার হয় তখন কি হয়, যে সমস্ত নদীগুলো সরাসরি সাগরের সঙ্গে যুক্ত তাতে জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। তাহলে কি হয়, নদীর জলটা এই পথ বেয়ে এই পাশে উঠে আসতে থাকে, এই পাশে উঠে আসতে থাকে ভরা জোয়ারের কারণে। আর বর্ষাকালে যখন নদীতে ফ্লোড অর্থাৎ বন্যা চলে, তখন এই পাশ থেকে কি হয় না, নদীতে জল আসতে শুরু করে। তাহলে এই দুই জলের স্রোতের যখন মাঝে ধাক্কা লাগে, সেখানে জলটা অনেক উঁচু পর্যন্ত উঠে যায় এবং তীব্র শব্দের সৃষ্টি হয়। তার ফলে যে দুই কূল প্লাবিত হয়ে যে বানের সৃষ্টি হয় তাকে বলা হয় বন্ধুরা সাড়াসাড়ি বাঁধ। তাকে বলা হয় কি বন্ধুরা, সাড়াসাড়ি বান। বান মানে বন্ধুরা এখানে বন্যা, হ্যাঁ সাড়াসাড়ি বান বলা হয়। তো বন্ধুরা চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বন্ধুরা কি রয়েছে ওটাকে নিয়ে আলোচনা করা রয়েছে, যেটা আমি বুঝিয়ে দিলাম ছবি এঁকে একটু সাধ্যমতো আমার। তো এটাকে আর পড়ার প্রয়োজন নেই, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, পারদ সংক্রমণের ফলে যে রোগ হয়
মিনামাটা, ইটাইটাই, ব্ল্যাকফুট, ডিসলেক্সিয়া। তো বন্ধুরা কি এখানে সঠিক উত্তর হবে মিনামাটা। পারদ সংক্রমণের ফলে যে রোগটা হয় তার নাম হচ্ছে মিনামাটা। মিনামাটা রোগ কোথায় হয়েছিল বন্ধুরা? জাপানে। জাপানে মিনামাটা রোগ হয়েছিল। জাপানের একটা উপকূল মিনামাটা, সেখানে জেলে পরিবারের লোকেরা বসবাস করতো, তারা দীর্ঘদিন ধরে এই পারদ দূষণ সংক্রান্ত মাছ খেয়েছিল, যার ফলে তাদের একটা স্নায়বিক রোগ হয়, যা কি মিনামাটা রোগ নামে পরিচিত। ইটাইটাই রোগ কিসের কারণে হয় বন্ধুরা? ইটাইটাই রোগটা হয় বন্ধুরা ক্যাডমিয়াম সংক্রান্ত দূষণের জন্য ইটাইটাই রোগটা হয়। আর ব্ল্যাকফুট ডিজিজটা কী কারণে হয় বন্ধুরা? ব্ল্যাকফুট ডিজিজটা হয়ে থাকে বন্ধুরা কি না, আর্সেনিক দূষণযুক্ত জল পান করলে ব্ল্যাকফুট ডিজিজটা হয়ে থাকে, মানে হাত এবং পায়ের তালুতে কি কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে, কি রয়েছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন রয়েছে বন্ধুরা, জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাসের পদ্ধতি আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বন্ধুরা? টাক্সোনমি, নিউরোলজি না নিউমোলজি, না এদের কোনোটি নয়। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ট্যাক্সোনমি। অর্থাৎ জীবন বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাসের পদ্ধতি আলোচনা করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। এর চলে যাব পরবর্তী প্রশ্নে, কি রয়েছে দেখি। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি মোনেরা রাজ্যের অন্তর্গত নয়? ব্যাকটেরিয়া মোনেরা, মাইক্রোপ্লাজমা মোনেরা, নিরাপদ সবুজ শর্করা মোনেরা। এমিবা কিন্তু বন্ধুরা মোনেরা পর্বের অন্তর্গত নয়। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে এনিমা কোন রাজ্যের অন্তর্গত। এমিবা কোন রাজ্যের অন্তর্গত, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। চলে যাই পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, গরিবি হাটাও স্লোগান প্রথম দিয়েছিলেন কি? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা ইন্দিরা গান্ধী। গরিবি হাটাও। এখানে একটা প্রশ্ন হয় বন্ধুরা, যেটা তোমাদের আজকের হোমওয়ার্ক, কি গরিবি হাটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল? গরিবি হাটাও নিয়েছিলেন কি? ইন্দিরা গান্ধীকে কি বলা হয়? ভারতের আয়রন লেডি বলা হয়। ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা মুখ্য প্রধানমন্ত্রীও বটে। তাহলে কি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বটে, তিনি প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন। এরপর চলে যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, আচ্ছা কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি তোলা হয়? লাহোর অধিবেশন, সুরাট অধিবেশন, কলকাতা অধিবেশন। বন্ধুরা এখানে ডি অপশান নেই, ডি ধরে নিন বেলগাঁও অধিবেশন। তাহলে বন্ধুরা এই সঠিক উত্তর কি হবে? লাহোর অধিবেশন। কখন হয়েছিল বন্ধুরা? এটা 1929 খ্রিস্টাব্দে হয়েছিল বন্ধুরা, 1929 খ্রিস্টাব্দে। সভাপতি কে ছিল বন্ধুরা? জওহরলাল নেহরু ছিলেন সভাপতি লাহোর কংগ্রেসের। কোথায় হয়েছিল বন্ধুরা? লাহোরে হয়েছিল। কোথায়? রাভি নদীর তীরে হয়েছিল। আর সুরাট কংগ্রেসে কী ছিল বন্ধুরা? সুরাট কংগ্রেস হয়েছিল বন্ধুরা 1907। সুরাট কংগ্রেসে কী ছিল বন্ধুরা? সুরাট কংগ্রেসে নরমপন্থী চরমপন্থী দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছিল বন্ধুরা। এই কংগ্রেসের সভাপতি কে ছিল বন্ধুরা? রাসবিহারী ঘোষ ছিল। কলকাতায় বন্ধুরা অনেক অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। আর বেলগাঁওতে কে ছিল বন্ধুরা? বেলগাঁওতে ছিল গান্ধীজি। একমাত্র কংগ্রেসের সভাপতি হয়েছিল, একটা কংগ্রেসের সভাপতি, তিনি হচ্ছেন বেলগাঁও অধিবেশন গান্ধীজি। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে, কি রয়েছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? বঙ্গ বিভাজনের বিরুদ্ধে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, অসহযোগ আন্দোলন স্তব্ধ হওয়ার বিরুদ্ধে, না আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে? তো বন্ধুরা খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। আর গান্ধীজি কি উপাধি ত্যাগ করেছিলেন? গান্ধীজি কাইজার ইহিন্দ উপাধিটা ত্যাগ করেছিলেন। আর কি বন্ধুরা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কবে বন্ধুরা? 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক উদ্যানে। কার নেতৃত্বে হয়েছিল? জেনারেল ডায়ারের নেতৃত্বে হয়েছিল। কোন আইনের প্রতিবাদে সমবেত হয়েছিল জনতা? কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে জনতা সমবেত হয়েছিল। চলে যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায়? কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া, না লুম্বিনী? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? লুম্বিনী। আর সারনাথে কি করেছিল? সারনাথে বন্ধুরা বৌদ্ধ তার প্রথম ধর্মচক্র অর্থাৎ দীক্ষা দিয়েছিলেন।
ধর্মচক্রের প্রথম প্রবর্তন করেন কোথায়? তার 5জন শিষ্যের কাছে ধর্মচক্রের প্রবর্তন করেছেন, সেটা হচ্ছে সারনাথ। তো বন্ধুরা এই ছিল 19 নম্বর প্রশ্নের আলোচনা। চলে যাব পরবর্তী প্রশ্নে। বন্ধুরা আজকের সেশনের শেষ প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি দেখিয়েছিলেন? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে পরাশর সংহিতা। কী হবে বন্ধুরা? পরাশর সংহিতা। এরপর বিধবা বিবাহ আইনটা কবে চালু হয় বন্ধুরা? 1856 খ্রিস্টাব্দে। আইনটাকে পাস করেন বন্ধুরা লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। বন্ধুরা এইটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আইনটাকে কি পাস করেছিলেন কে বন্ধুরা? লর্ড ডালহৌসি। কিন্তু কার্যকরী করেছিলেন লর্ড কেনিং 1856 খ্রিস্টাব্দে। কার্যকরী করেছিলেন কে? লর্ড কেনিং। কত নম্বর রেজুলেশনে বিধবা বিবাহকে স্বীকৃতি দেওয়া হয় বন্ধুরা? 15 নম্বর রেজুলেশনে। 15 নম্বর রেজুলেশনে বিধবা বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো এই ছিল বন্ধুরা আজকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে করে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে তোমরা অবশ্যই তার নোটিফিকেশনটি পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। তোমাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর আলোচনার মাধ্যমে যদি কোনো প্রশ্ন ভুল বলা হয়ে থাকে বন্ধুরা তা কমেন্ট করে জানাবে, আমরা সংশোধন করে তাকে পিন আপ করে দেবো। আর আপনি যদি এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো প্রিন্ট করে বাড়িতে বসে পড়তে চান, প্রিন্টেবল পিডিএফ, তার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে আমরা ফ্রিতে পিডিএফগুলো প্রোভাইড করে থাকি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।